হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে পা বাড়ান উইথ রাফি, দ্য হরর স্টোরিতে RTHS এবং এই মুহূর্তে আপনারা যে কণ্ঠটি শুনতে পাচ্ছেন, আমি শাহরিয়ার রাফি হোস্ট হিসাবে আছে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে এবং নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। এবং দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর গতকালকে আমরা নিউ এপিসোড আমরা হচ্ছে যে ছেড়েছিলাম, এবং যারা এখনও গতকালকের এপিসোডটা শুনে দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন আমাদের 28 নাম্বার এপিসোড, 28তম পর্বটি। এবং আজকেও আমাদের সাথে একটা ঘটনা রয়েছে, সরকারি কলোনির একটা ঘটনা রয়েছে। এবং আপনাদের যদি মনে থাকে, আপনারা কেউ যদি ওল্ড আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই হয়তো আপনাদের মনে আছে যে আমাদের চ্যানেলের প্রথম যে স্টোরিটা, সেটা কিন্তু আমরা সেম এরকম একটা সরকারি কলোনির একটা ভৌতিক সত্যিকারের ঘটনা আমরা কভার করেছিলাম। তো ঠিক তেমনি আজকেও আমাদের সাথে রয়েছে এরকম একটা ভৌতিক ঘটনা। তো বাড়তি কথা না বলে ডিরেক্ট আমরা ঘটনাতে সুইচ করব। বাট যাওয়ার আগে একটু ছোট্ট করে একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে আপনিও যদি আপনার ঘটনাটা পাঠাতে চান, আমি অলওয়েজ সবসময় আমি সবাইকে বলি যে আপনার যদি লিখে পাঠাতে সময় আপনার হাতে না থাকে বা কষ্ট কর ব্যাপার আপনার যদি মনে হয়, তাহলে অবশ্যই অডিও হিসাবে আপনি আপনার যে ঘটনাটা রয়েছে সেটা পাঠিয়ে দিবেন। এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য যেই ব্যাপারটা আর কি রয়েছে, সেটা হচ্ছে মেল করতে পারেন realshahriarrafi@gmail.com। ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন দুই জায়গাতেই দেওয়া থাকবে। এবং আরেকটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের একটু চেঞ্জ হয়েছে। নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01404694265। আমাদের আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল সেটাতে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা নতুন একটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খুলেছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনাটিতে। আমাদের আজকের ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সুমন আহমেদ ভাই। তো সুমন আহমেদ ভাই আজকে ফর দ্য ফার্স্ট টাইমের মতো তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন অ্যাজ এ অডিও ক্লিপ হিসাবে। এবং তিনি বলেছেন যে ওনার ঘটনাটা যদি ভালো লাগে ওনাকে জানাতে, এবং তিনি অডিও ক্লিপ হিসেবে পাঠিয়েছেন। বলেছেন আমি শুনে যাতে আমার নিজের মতো করে সুন্দর করে বলি, কারণ ওনার ভাষ্যমতে উনি খুব বেশি গুছিয়ে একটা কথাতে তো সেরকম একটা কথা বলতে পারেন না। তো যাই হোক, আমরা কিন্তু আসলে বলেই দিই যে আপনি যদি চান তাহলে আপনার ঘটনাটা আমরা অডিওটা ডিরেক্টলি শেয়ার করতে পারি, আর চাইলে আমরা নিজেদের মতো করে বলতে পারি। তো সময়টা যেটা হয়, সময়টা ছিল 2017 সালের দিকে, 17 শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাস। তো ওনাদের যেই ফ্যামিলি ছিল, ফ্যামিলিটা ছিল বেশ বড়, জয়েন্ট ফ্যামিলি আর কি। তো ওনারা হচ্ছে যে এরকম একটা ছোট একটা বাসার মধ্যে সবাই খুব কষ্ট করে করে হচ্ছে যে একসাথে থাকতেন। তো এর মধ্যে ওনার যিনি বড় ভাই, সুমন আহমেদের যেই বড় ভাই, উনি হচ্ছে যে একটা সরকারি চাকরি পান। এবং এরকম নয় যে ওটা হচ্ছে তিনি তাৎক্ষণিকভাবে পান, বেশ কয়েকদিন আগেই সরকারি চাকরি পান। এবং কি চাকরি তিনি সেটা আসলে বলতে চাচ্ছেন না। তো সরকারি চাকরির আপনারা অনেকেই জানেন যে এরকম সরকার থেকে কলোনিতে বা হচ্ছে বিভিন্ন কোয়ার্টারে থাকার সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তো সেম এরকম ওনার ভাইও এরকম হচ্ছে যে যেহেতু সরকারি চাকরি করছিলেন বেশ কয়েকদিন ধরে, তো এরকম সরকার থেকে ওনাদের জন্য এরকম কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হয়। এখন সরকারি, আমি যতটুকু জানি, সরকারি চাকরির কিন্তু যে কোয়ার্টারগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। তো আপনারা হয়তো এক ধরনের সরকারি যে কোয়ার্টারগুলো, এগুলো আপনার ঢাকার বাইরে আমি কখনো আমার দেখার ওরকম সুযোগ হয়নি। ঢাকার বাইরে অবভিয়াসলি আছে, বাট ঢাকাতে এরকম কিছু সরকারি কোয়ার্টার আছে। এগুলো হয় কীরকম, আপনি যখন ভেতরে এন্টার করবেন, আপনার কাছে না এক মুহূর্তের জন্য মনে হবে যে আপনি গ্রাম দেশে চলে এসেছেন। ছোট ছোট বিল্ডিং, 2 তলা 3 তলা, হাইয়েস্ট গেলে 4 তলা বিল্ডিং, এবং প্রচুর গাছপালা, খোলা মাঠ ভরা থাকে একদম। তো এরকম একটা কোয়ার্টারে হচ্ছে যে সুমন ভাইয়ের ফ্যামিলি ওনারা হচ্ছে শিফট হন। ওনার বড় ভাই চাকরি পাওয়ার সুবাদে সরকার থেকে কোয়ার্টারে থাকার পারমিট ওনারা পান, ফ্যাসিলিটিস পান আর কি। তো এরপরে যেটা হয়, ওনারা হচ্ছে যে এরকম কোয়ার্টারে গিয়ে ওনারা শিফট হন। তো ওনারা যেই বিল্ডিংটাতে শিফট হন, সেই বিল্ডিংটা ছিল 3 তলার এবং বেশ পুরনো বিল্ডিং, অনেক পুরনো, হচ্ছে যে আপনার সিমেন্ট হচ্ছে দেয়ালের খসে খসে পড়ে। এবং কোয়ার্টারের এই ধরনের কোয়ার্টারগুলোর বিল্ডিংগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। তো ওনাদের বাড়িটা ছিল 3 তলা, এবং ওনাদের টপ অফ দ্য ফ্লোর 3 তলাতেই ওনাদের হচ্ছে যে ওনারা শিফট হন। এবং প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে যে এরকম
ফার্স্ট ফ্লোর মানে একদম গ্রাউন্ড ফ্লোর যেটা, এবং সেকেন্ড ফ্লোরে দুইটা করে ইউনিট ছিল, বাট থার্ড ফ্লোরে শুধুমাত্র একটা ইউনিট ছিল, টপ ফ্লোরে যেটা। তো ওখানেই সুমন ভাইরা শিফট হন। তো শিফট হওয়ার পরে বাসার জিনিসপত্র নিয়ে সব কিছু গোছগাছ করার পর বেশ কিছুদিন যায়, ওনারা হচ্ছে সব কিছু ঠিক ভালো মতোই ওনাদের দিন যাচ্ছিল। তো সুমন ভাইয়ের কাছে উনি তখন পড়েন ইন্টারমিডিয়েটে, মেবি ইন্টার ফার্স্ট ইয়ারে তিনি তখন পড়েন। তো ওনার কাছে যে এনভায়রনমেন্টটা ছিল ওটা খুবই ওনার কাছে ভালো লাগছিল, কারণ আপনার পুরো একটা গ্রামীণ পরিবেশ, ঢাকার মধ্যে নিরিবিলি, শহরের যে একটা মানে রাস্তার যে একটা চাপ, মানুষজনের যে একটা হিজিবিজি পরিবেশ, সেটা হচ্ছে ওই কোয়ার্টারটার ভেতরে নেই। একদম নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। তো ওই সময়টা ছিল যেহেতু বছরের শেষের দিকে, শীতের টাইম। তো সুমন ভাইয়ের উনি হচ্ছে যেরকম মাঝে মধ্যে বিকেলবেলা হচ্ছে এরকম ছাদে উঠতেন। তো ছাদে ওঠার যে সিস্টেমটা সেটা হচ্ছে কি সিঁড়ি নেই, হ্যাঁ, ছাদের মাঝখানে মিডলে হচ্ছে যে একটা কাটিং করা মই দিয়ে হচ্ছে যে ছাদে ওঠা লাগে, কোনো ডিরেক্ট সিঁড়ি দিয়ে ওঠার কোনো সিস্টেম নেই, এবং বেশিরভাগ সরকারি পুরনো কলোনিগুলোতে এরকম ব্যবস্থাই হয়ে থাকে। তো সুমন ভাইয়ের এখানে মোটামুটি যাওয়ার পর বেশ ভালোই লাগছিল, বাট ওনার কেন জানো না এরকম একটু বোরিং লাগতো। তো তিনি কি করতেন, রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যেতেন তিনি আস্তে করে দরজাটা খুলে হচ্ছে যেরকম ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতেন, রেডিও শুনতেন এরকম। তো শীতের টাইম, ওই দিন হচ্ছে যে বাসায় ছিলেন সুমন ভাইয়ের আম্মা, তারপরে সুমন ভাইয়ের আব্বা ছিলেন না, ওনার হচ্ছে যে বড় ভাই উনি ছিলেন, এবং ওনার বড় ভাইয়ের ওয়াইফ ছিলেন। তো সবাই হচ্ছে রাতে তখন বাজে অ্যারাউন্ড 12:30 কি 1টার মতো হচ্ছে যে বাজে তখন। তো বাসার সবাই ওনারা একটু আগে আগেই ঘুমিয়ে যেতেন, 10টা-11টার দিকে ঘুমিয়ে যেতেন। তো উনি এরকম সবাই ঘুমিয়ে গেলে উনি হচ্ছে আস্তে করে দরজাটা খুলে তিনি বের হয়ে তিনি ছাদে যেতেন। তো বরাবরের মতো ওই দিনও সুমন ভাই যেটা করেন, দরজা খুলে বের হন এবং বের হয়ে তিনি হচ্ছে ছাদে যান। গিয়ে উনি এরকম ওনার আবার স্মোকিং করার ব্যাড হ্যাবিট ছিল। তো উনি এরকম রাত্রেবেলা ছাদেও যাওয়ার এটাও একটা রিজন ছিল। তো উনি ছাদে গিয়ে তিনি হচ্ছে যে এরকম স্মোকিং করছিলেন, এবং উনি ইয়ারফোন এবং ওনার বাটন ফোনটা সাথে করে নিয়ে যান। তো তিনি হচ্ছে যেরকম রেডিও টিউন করে, রেডিওতে তো ওই সময় অনেক এরকম হরর যে শোগুলো এগুলো অ্যাভেলেবেল ছিল, অনেক শো হতো। তো তিনি এরকম হরর কোনো একটা শো বা বুথ এফএম টাইপের, মেবি বুথ এফএম তিনি ওনার ভাষা মতে তিনি শুনছিলেন। সময় তখন রাত বাজে প্রায় 1টা আশপাশ এরকম। তো উনি এরকম ছাদে বসে তিনি এরকম স্মোকিং করছিলেন এবং রেডিও শুনছিলেন, ওনার কাছে বেশ ভালোই লাগছিল পরিবেশটা। তো তিনি হঠাৎ করে এরকম ছাদের যে কর্নারটা, সেই কর্নারটার মধ্যে তিনি ছিলেন। তো তিনি এরকম ওনার সিগারেটটা শেষ হয়ে যাওয়ার পর সিগারেটের যে লাস্ট যে ফিল্টারটা তিনি সেটা ফেলে দেন এবং রেডিও শুনছিলেন। তো হঠাৎ করে ওনার যে চোখটা সেটা হচ্ছে একটু নিচের দিকে যায়। নিচের দিকে হচ্ছে একটা মানে ইটের একটা পাকা টাইপের বা কাঁচা টাইপের বলা হয়ে থাকে, যেটাই হোক রাস্তা এবং আশপাশে যে বিল্ডিংগুলো, ছোট ছোট বিল্ডিং এরকম একটু দূরে 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 এরকম টাইপের আর কি, মোট কথা একটা গ্রামীণ মফস্বল পরিবেশ। তো হঠাৎ করে ওনার যখন নিচের দিকে চোখ যায়, তো ওনার কাছে উনি বুঝতে পারেন যে একটা মহিলা হেঁটে যাচ্ছে। মহিলাটার মানে স্বাভাবিক কোনো এরকম না যে ভৌতিক কোনো একটা স্ট্রাকচার বা ড্রেস আপ, নাথিং, একদম সিম্পল। বাট ওনার কাছে যে জিনিসটা ওনাকে খুব বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে সেই মহিলার ড্রেসটা মানে মনে হচ্ছিল কি ওই যে আমরা অনেকেই ঘড়ি বা বিভিন্ন প্লাস্টিকের জিনিস দেখি, রেডিয়াম থাকে রাতের অন্ধকারের মধ্যে জ্বলে। তো ড্রেসটা ওনার কাছে মনে হচ্ছিল যে অন্ধকারের মধ্যে একটা গ্লোয়িং লাইটিং, একটা নিয়ন টাইপের একটা এফেক্ট ছড়াচ্ছে, এরকম মনে হচ্ছিল। তো তিনি মনোমুগ্ধকরভাবে সেই মহিলাটা হেঁটে যাচ্ছিলেন এবং ওনার দিকে তাকিয়ে আছিলেন। তো তিনি এরকম চিন্তা করছিলেন যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মহিলার ড্রেসটা এরকম এত জলজল করছে কিভাবে। উনি খুব অবাক হন এবং এরপরে মহিলাটা হেঁটে হেঁটে সামনে চলে যান, উনি আর দেখতে পান না। তো তিনি এরকম বাসায় চলে আসেন সেদিনের মতো, রাত্রেবেলা রেডিও শুনে তিনি চলে আসেন। তো ওনার এরকম মোটামুটি একটা হ্যাবিট হয়ে গেছিলো, প্রতিদিন এরকম রাত্রেবেলা ওনার ছাদে উঠাই লাগবে। তো তিনি ঠিক পরের দিন আবারও এরকম ছাদে ওঠেন। ছাদে ওঠার পর তিনি এরকম সেম স্মোকিং করছিলেন, রেডিও শুনছিলেন। তো উনি
ওই দিন হচ্ছে যে ফ্রন্টের দিকে তিনি ছিলেন, তো ওনার ব্যাক সাইডে ধরেন 2 হাত কি 2 হাত দূরত্বে সেম এরকম আরেকটা বাড়ি, 3 তলা, ওইটাও সেম। তো উনি যখন রেডিও শুনছিলেন ওনার এক কানে ইয়ারফোন ছিল এবং আরেক কানে হচ্ছে যে খোলা ছিল। তো উনি যখন রেডিও এরকম দাঁড়িয়ে না মানে ছাদের মধ্যে ওই সাইডের রেলিংটার মধ্যে হেলান দিয়ে তিনি যখন পাকা করা রেলিংটার মধ্যে তিনি যখন দাঁড়িয়ে শুনছিলেন, ওনার কাছে মনে হলো যে পেছন থেকে কেউ কোনো একটা মহিলা কণ্ঠ কিছু একটা কথা বলছে। তো তিনি কেন যেন পেছনে ফিরে তাকালেন এবং দেখলেন যে একটা মেয়ে ওনার বয়সেরই ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে কি যেন বলছে। তো তখন সুমন ভাই তিনি যেটা করেন, কানের থেকে ইয়ারফোনটা বের করে তিনি বলেন যে আপু আমাকে কি কিছু বললেন, সেই মেয়েটার দিকে আর কি, মেয়েটাকে উদ্দেশ্য করে বলেন যে আমাকে কি আপনি কিছু বলেছেন। তখন ওই মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে তখন সুমন ভাইকে বলে যে আপনি এত রাত্রে ছাদে উঠেন, আপনার ভয় করে না? তখন সুমন ভাই বলে যে না, ভয় না, আমার মোটামুটি অভ্যাস হয়ে গেছে, আমার প্রতিদিন ভাল লাগে রাত্রেবেলা ছাদে এসে হাঁটাহাঁটি করতে, আর এখানে আমি নতুন এসেছি এরকম। তো ওই মেয়েটাও তখন বলে যে হ্যাঁ, আমি আপনার ওই দিন বাসা শিফট করছিলেন, তো ওই দিন আমি দেখেছিলাম আপনাদেরকে। তো তখন সুমন ভাইও জিজ্ঞেস করলেন যে আপনি এই বাসায় থাকেন কি না। তখন সেই মেয়েটা এরকম বলে যে হ্যাঁ, আমি এখানে দোতলায় থাকি এবং মোটামুটি অনেক বছর হয়ে গেছে এখানে। তো তখনও এরকম ওনারা কথা বলছিলেন। তো তখনও মেয়েটা এরকম জিজ্ঞেস করে যে আপনার রাতেরবেলা ভয় লাগে না, আপনাদের ছাদটা তো অনেক নিরিবিলি। তখন সুমন ভাইও বলেন যে এরকম না, আমি এখানে এসেছি তো এখানে পরিবেশটা আমার কাছে ভালো লাগে, কিন্তু এক্সাম শেষ, কারোর সাথে কোনো ফ্রেন্ডসদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, তো আমার কাছে একটু বোরিং ফিল হয়, যে কারণে আমি রাতের সময়টাতে চেষ্টা করি উঠে হাঁটা চলাফেরা করার জন্য। তো এইভাবে ওই দিন কথাবার্তা বলে সেম এরকম ওই দিন সুমন ভাই ছাদ থেকে নেমে যান। তো এরকম বেশ কয়েকদিন চলে, প্রায় 2 দিন 3 দিন। তো সুমন ভাইয়ের কাছেও সেম এরকম কথা বলতে ওনার কাছে খুব ভালো লাগছিল। তো উনি এরকম ছাদে উঠে স্মোকিং করতেন এবং অপেক্ষা করতেন সে মেয়েটা আসবে কিনা। বাট তিনি সারপ্রাইজিংলি এর মধ্যে শুধু আর একদিন সেই মেয়েটাকে দেখেছিলেন ছাদে। তো এরপরে তিনি প্রায় প্রতিদিন ওনার মানে একটা রুটিনের মতো হয়ে গেছিল যে প্রতিদিন রাত্রেবেলা আসতে হবেই। তো এরপরে কিছুদিন যাওয়ার পর সুমন ভাইয়ের এরকম একটু পাগলামি শুরু হয় বাসার মধ্যে। দিনের বেলা তিনি খুব অস্বাভাবিক লেভেলে পাগলামি করছিলেন এবং ঘরের মধ্যে তিনি ভাঙচুর করতে শুরু করলেন এবং ওনার হচ্ছে যে শরীরের পিঠের মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ টাগ এরকম। তো তখন ফ্যামিলির ওনারা বুঝতে পারেন যে হয়তো এটা কোনো এই ধরনের জিনভূত। ওনার সুমন ভাইয়ের মা স্পেসিফিকভাবে এই জিনিসটা আইডেন্টিফাই করে যে এটা হয়তো কোনো জিনভূতের সমস্যা হয়তো হতে পারে। তো এরকম হুজুর দিয়ে পানি পড়া, তারপরে ঝাড়ফুঁক করা হয়, বাট এরপরও হালকা কিছুটা এই বিষয়টা ঠিক হয়। এরপরে সেম এরকম আরেকদিন রাত্রেবেলা, রাত বাজে তখন অ্যারাউন্ড 2টা+ এরকম বাজে, তিনি ছাদের মধ্যে উঠেন। সুমন ভাই সেম এরকম উঠে রেডিও শুনছিলেন, স্মোকিং করছিলেন। তো উনি ওই দিন হচ্ছে যে ওনাদের পাশে মানে ওনাদের ছাদটার পাশে হচ্ছে বেশ বড় একটা বড়ই গাছ ছিল। তো বড়ই গাছ না, কৃষ্ণচূড়া একটা গাছ ছিল। বড়ই গাছ না, সেটা ছিল কৃষ্ণচূড়া গাছ। তো কৃষ্ণচূড়া গাছটা ছিল ওনাদের পাশে। তো সেম উনি ওই ওরকম ইয়ার উপরে ওই সাইডের সাপোর্টারের মধ্যে, ওইখানে ছাদে রেলিং বলা হয় অনেকে, তো এটার মধ্যে আর কি বসে তিনি এরকম রেডিও শুনছিলেন। তো হঠাৎ করে ওনার এরকম কেন যেন ওনার চোখটা সাইডের দিকে অনেক অ্যাট্রাক্ট করে, এই কারণে যে কিছু একটা মনে হচ্ছিল যে জল জল টাইপের কিছু একটা আছে, মানে গ্লোয়িং টাইপের কিছু একটা। তো তিনি তখন এরকম বাম দিকে তাকান এবং উনি দেখতে পান যে গাছের মধ্যে হচ্ছে যে এরকম সেম সেই মেয়েটা, কিন্তু চুলগুলো সামনের দিকে এবং ফেসটা হচ্ছে প্রপারলি কভার করা এবং গাছের মধ্যে পা ঝুলাচ্ছে আর কি। তো সুমন ভাইয়ের তখন কিন্তু হালকা হালকা শরীরে জ্বরও ছিল, বাট ওই যে ওনার অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছিলো প্রতিদিন রাতে ওনার ছাদে ওঠা এবং রেডিও শুনতেন, স্মোকিং করতেন এবং একান্ত কিছু সময় তিনি টাইম স্পেন্ড করতেন। তো উনি তখন এই জিনিসটা দেখে এতটা ভয় পান, তিনি একটা দৌড় দিয়ে হোঁচট খেয়ে হচ্ছে যে এরকম পড়েন ছাদের মধ্যে এবং ওনার সেন্স চলে যায়। তো রাত্রেবেলা তখন হচ্ছে যে এরকম ওনার বড় ভাই সম্ভবত উঠেন পানি খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য কিছু একটা। তো উনি এরকম ওনাদের যে পানির যে ফিল্টারটা ছিল, সেই ফিল্টারটা ছিল সুমন ভাইয়ের রুমের
ঠিক পাশের দরজার পাশে। তো উনি একটু কেন যেন উকি দেন এবং উকি দিয়ে দেখতে পান যে সুমন ভাই বিছানার মধ্যে নেই। তো তিনি আশপাশে একটু ভালো করে খোঁজাখুঁজি করেন এবং বুঝতে পারেন যে সুমন ভাই তো রুমে নেই। এবং উনি যেহেতু ওনার ভাইয়ের মানে সুমন ভাই যেহেতু এই ধরনের প্রবলেম বেশ কয়েকদিন যাবৎ চলছিল, এই ধরনের বাসার মধ্যে ভাঙচুর করা, চিল্লাচিল্লি করা, পিঠে শরীরে খামচির আছর, তো তিনি তখন বুঝতে পারেন যে হয়তো একটা কোনো প্রবলেম হয়েছে। তিনি রুমে লাইট জ্বালান এবং লাইট জ্বালানোর পর তিনি দেখতে পান যে ওনাদের যে মেইন দরজাটা, সেই মেইন দরজাটা ভেরানো, মানে লক খোলা এবং ভেরানো। তো তিনি টান দিয়ে করতেই দরজাটা খুলে যায়। তো তিনি তখন বের হন, বের হয়ে উনি দেখেন যে এরকম মইটা হচ্ছে যে ছাদের ঠিক ওই মিডল বরাবর এবং ওই মিডলের যেই ছাদের যেই ফাঁকাটা ওইটা খোলা। তো তিনি তখন বুঝতে পারেন যে হয়তো ওনার ছোট ভাই হয়তো ছাদে গিয়েছে। তো উনি এরকম মই দিয়ে ওঠেন, ওঠার পর দেখেন যে হ্যাঁ ওনার যে ভাই সুমন ভাই আর কি, তিনি ছাদের মধ্যে অজ্ঞান অবস্থায় অচেতন অবস্থায় পড়ে আছেন। তো তিনি এই জিনিসটা দেখে তিনি খুব আতঙ্কিত হয়ে যান এবং হচ্ছে বাসার সবাইকে ডাক দেন। তো দেওয়ার পরে উনি খুব কষ্ট করে, যেহেতু মই ছিল, খুব কষ্ট করে হচ্ছে যে সুমন ভাইকে নামান পানি টানি ছিটিয়ে। তো এরপরে হচ্ছে যে এরকম সুমন ভাই মানে তিনিও একটু বিষয়টা যখন পরে তিনি ওনার যখন মানে উনি সেন্সের যখন ছিলেন, তিনিও বিষয়টা মানে ওইরকমভাবে তিনি মানে বলতে পারছিলেন না। কারণ উনি যেহেতু রাত্রেবেলা এমন না যে ওনাকে অন্য কোনো জিনিস ছাদে নিয়ে গেছে, তিনি নিজে স্বইচ্ছায় গিয়েছেন। তো এই বিষয়টাও তিনি জানেন যে বললে হয়তো বাসা থেকে চিল্লাচিল্লি করতে পারে, তাই তিনি বলছিলেন না। তিনি বলছিলেন যে আমার আসলে কিছুই খেয়াল নেই, আমি কিভাবে গেলাম ছাদে, কি হইলো না হইলো আমি কিছুই বুঝতে পারতেছি না। তো বাট তিনি বাস্তবে তিনি মনে মনে তো জানেন যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি। তো এরপরেও এরকম ঝাড়ফুঁক করা হয়, এরকম উনি পানি পড়া বিভিন্ন হুজুরে আশ্রয় নেন এবং তিনিও বুঝতে পারেন যে রাত্রেবেলা এরকম আসলে যাওয়াটা উচিত হবে না। তিনিও বেশ ভয় পান ওই ইনসিডেন্টের পর। এটা ছিল সুমন ভাইয়ের পাঠানো আমাদের কাছে ফার্স্ট স্টোরি এবং ওনার লাইফে ঘটে যাওয়া একটা সত্যি ট্রু ইনসিডেন্ট। এবং আমি আসলে সবসময় চেষ্টা করি অডিয়েন্সের ঘটনাটা আমি নির্দ্বিধায় আমি প্রচার করার জন্য, কারণ বিশ্বাস করা না করাটা আপনার উপরে ডিপেন্ড করে এবং আমার উপরে ডিপেন্ড করে। আমি যদি বিশ্বাস করি যে একজন আমাদের অডিয়েন্স, আমাদের একজন শ্রোতা কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ঘটনাটা আমি অবশ্যই চেষ্টা করি যে বিশ্বাস রাখি সত্যি হবে। তো এরকম সত্যি ঘটনা আপনিও চাইলে পাঠাতে পারেন। পরবর্তী পর্বে যে ঘটনাটা হতে পারে আপনার, তো দেরি না করে আপনি আজই ঘটনাটা পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেইলে, লিখে হোক বা অডিও ক্লিপ হিসেবে হোক, ভিডিও হোক, যেভাবে হোক আপনি ঘটনাটা পাঠিয়ে দিবেন। আপনার ঘটনাটা আমরা অবশ্যই পছন্দ হলে, বাস্তবিক মনে হলে, যেমন মাঝখানে আমি আসলে বলতে চাই না, কারণ মনে কষ্ট দিতে চাই না, বাট মাঝখানে আমাদের কিছু শ্রোতা বা সাবস্ক্রাইবার বা আমাদের কিছু ভাই বন্ধুগণ ঘটনা পাঠিয়েছিলেন, 2-1টা ঘটনা। এবং একটা ঘটনা কিন্তু পড়লে কিন্তু বোঝা যায় যে এটা আসলে আমাদের, কারণ যেহেতু আমি এই জনরার একজন, তো আমরা কিন্তু প্রচুর ঘটনা শুনি। আপনিও আপনার শ্রোতারাও কিন্তু শুধু আমার না, এরকম আরও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে বর্তমানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, আপনারাও ঘটনা শুনেন। একটা ঘটনা শুনলে বোঝা যায় যে এই ঘটনাটা আমরা আগে কোথাও শুনেছি কিনা। বাট সবথেকে স্যাড পার্ট বা মানে কি বলবো, মানে ঘটনাটা পড়ার পর আমার কাছে একদম 100% বোঝাই যাচ্ছিল যে ঘটনাটা একটা এআই দিয়ে লেখা একটা স্টোরি। তো এরকম অনেকে হয়তো করতে পারেন। তো আশা করি আপনারা যে ঘটনাগুলো পাঠাবেন আমাদেরকে, অ্যাটলিস্ট এরকম বানোয়াট কোনো ঘটনা পাঠাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং থাকবেন রাফি দ্য হরর স্টোরির সাথে।